ইলিয়াস কাঞ্চন সাহেব, আপনার জন্য লজ্জা, আপনার জন্য লজ্জা হয়, মাঝে মাঝে একটু করুণাও হয়। আপনার মতো একজন শিক্ষিত লোক, একজন বরেণ্য অভিনেতা, কিন্তু তার মনটা এত ছোট, এত সিপ মাইন্ডেড, ভাবতেও খারাপ লাগে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ জনগণ, কেমন আছেন? ইলিয়াস কাঞ্চন সাহেব বাংলাদেশের একজন বরেণ্য অভিনয় শিল্পী, নিঃসন্দেহে কোনো ডাউট নেই। তার ঝুলিতে ভালো ভালো সিনেমা আছে। তিনি সম্প্রতি তার ফেসবুকে তুফান কলকাতায় খুব খারাপ গেছে এই নিয়ে একটি পোস্ট শেয়ার করছেন। এখন আমি ফেসবুকে গিয়ে তার প্রোফাইলে অফিসিয়াল যে পেজ, ওখানে গিয়ে দেখলাম তুফান যে বাংলাদেশে ব্লকবাস্টার, বাংলাদেশে এত ভালো রেজাল্ট করলো, সেই রকম কোনো নিউজ তিনি তার পেজে শেয়ার করছেন কিনা। অবাক করা তথ্য, তিনি তার পেজে এরকম কোনো নিউজ শেয়ার করেনি, শুধু ওই খারাপ নিউজটাই শেয়ার করছে। এইটা কোনো কথা ভাই? আপনার মতো একজন বরেণ্য অভিনেতার কাছ থেকে এটা কি আমাদের প্রাপ্য? আপনি এত হিংসুক, আপনার মন এত ছোট। হ্যাঁ, তুফান বাংলাদেশে ব্লকবাস্টার, এত ভালো রেসপন্স, সিনেপ্লেক্সে 51টা 52টা পর্যন্ত শো চলতেছে, টিকিট পাওয়া যাইতেছে না। এই স্টিল 3-4 সপ্তাহ আসিয়াও এরকম শো চলতেছে। রাহান রাফি তার অফিসিয়াল পেজে জানাই দিছে তুফান এখনো পর্যন্ত 35 কোটি প্লাস ইনকাম হয়েছে, সেটা বাংলাদেশ থেকেই শুধু। তুফান কি কলকাতাতে ব্লকবাস্টার হওয়ার কথা? হওয়ার তো কথা না। এর জন্যই তো সবার শেষে ইন্টারন্যাশনালি রিলিজ দেওয়ার পর গিয়ে তুফান কলকাতায় রিলিজ দেওয়া হয়েছে। তুফান নিয়ে কলকাতায় তো আশা নাই। তুফান লাভের 3-4 গুণ বাজেটের কামাই ফেলাইছে। কলকাতায় তাদের নিজেদের স্টারদের ছবি কেউ দেখে না, কমার্শিয়াল কোনো ছবি দেখে না। যে কি বলবো, লাস্ট মানুষ বলেন, আপনার সেঙ্গিজ বলেন, যে সমস্ত ছবি এখন পর্যন্ত করছে, লাস্ট এই বুমেরাং রিলিজ দিছে, একটা মুভিও বক্স অফিসে সফল না। তার ভক্তরা কিছু বানাইয়া টানাইয়া একটু আহামরি করে লিখতেছে, এটা কিচ্ছুটা, কিন্তু এই বক্স অফিসে একটা মুভি সফল না। দেব তার পুরা মুভির প্যাটার্নই চেঞ্জ করে ফেলছে। এখন সে মাস কমার্শিয়াল ফিল্মই করে না গত কয়েক বছর ধরে। সে প্রজাপতির মতো সিনেমা করে, ড্রামাটিক আর্ট ফিল্ম, পারিবারিক যে সিনেমাগুলো আছে, সে এই ধরনের সিনেমা করে। এই ধরনের সিনেমাই কিন্তু কলকাতার মানুষ দেখে। তার পাশাপাশি ম্যাক্সিমামই তারা হিন্দি বা সাউথের ছবি দেখে, তারা বাংলা ছবি দেখে না, কমার্শিয়াল মুভি। সেইখানে আমাদের একটা বাংলাদেশি মুভি তারা এত খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে এবং খুব ভালোভাবে নিবে এবং সেই মুভি পুরো কলকাতায় কাঁপাইয়ে ফেলাবে, এটা তো আশা করাও হয় বোকামি। তুফান টিম যারা, তারাও তো এই আশা করে নাই। এর জন্যই তো সবার শেষে গিয়ে ইন্ডিয়াতে রিলিজ দিছে। কিন্তু আপনি এত ভালো রেসপন্স, দুবাইয়ের মতো জায়গায় টিকিট পাওয়া যাইতেছে না, সোল্ড আউট। আমেরিকার মতো জায়গায় ভালো চলতেছে, কানাডার মতো জায়গায় ভালো চলতেছে, তার একটা নিউজ আপনি শেয়ার করলেন না। আপনি কলকাতা, তাও একটি খুবই সস্তা একটি নিউজ, মানে অনলাইন পত্রিকা অনলাইন পত্রিকা থেকে নিউজ করা হয়েছে, তাও কোনো মূলধারার গণমাধ্যম নয়। মূলধারার গণমাধ্যমের মানে একটা নিউজ হইলে হইতো। আপনার মুভির সাথে যখনই তুলনা করা হয় আপনি খুব চেতে যান। আরে ভাই, টাকায় তো কোনোদিন সম্ভব না। সেই সময় বেদের বেদ রোজনাদি 20 কোটি টাকা কামাই থাকে, সেই 20 কোটি টাকা এখনকার 500 কোটি টাকার তো সমান না। এখনকার 500 কোটি মিলেইলেও তো 20 কোটি টাকার সমান হবে না। এই তর্কে তো আমরা যাইতেছি না। ওটাও আমাদের সিনেমা, তুফানও আমাদের সিনেমা। আপনি ওই সময়ে আপনার সিনেমাটা সব থেকে বেশি ব্যবসা সফল হয়েছে, এটা নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই। তবে কোনো সিনেমাই টাকার ওই হিসেব দিয়ে হয় না যে ওই সময় এত কোটি টাকা ইনকাম করছে, এই সময় এসে এত কোটি টাকা হইবে, এর জন্য ওইটাই ব্যবসা সফলে 1 নম্বরে থাকবে, অন্যটা হবে না। কোনো ইন্ডাস্ট্রিতেই এরকম হয় না। সব ইন্ডাস্ট্রিতেই ওই সময় যে টাকা, এখন দুলালি যে শাহরুখ খানের যে
ওই যে কি সম্ভবত ডিডিএলস যে সিনেমাটা, ওই সিনেমাটায় প্রথম 100 কোটির ক্লাবের সিনেমা বলিউডের, এখন ওই সিনেমাটা যে রেকর্ড করছে, যে টাকা ইনকাম করছে, আপনি এখন জওয়ান 1000 কোটি টাকা ইনকাম করছে। এখন কি বক্স অফিসে শো করবে ইন্ডিয়ান সিনেমায় ভিতরে সব থেকে ইনকাম করা সিনেমা জওয়ান না ডিডিএলসে? শো করবে না তো ভাই। কিন্তু ওই সময় 100 কোটি টাকা এখনকার কি বলে 5000 কোটি টাকা মিলিলে হবে, 1000 কোটি টাকা তো দূরের কথা। কিন্তু এই তর্কে আপনারা যান কেন? সেই দ্বিমত তো কেউ করতেছে না। বেদের মেয়ে জোৎস্না সেরা ছিল, বাংলাদেশের সর্বকালের সেরা আইকৃত সিনেমা, এবং ওই সময় তুমুল ভাবে মানুষ দেখছে, সব ধরনের মানুষ দেখছে, হলে হুমড়ি খাইয়ে পড়ে দেখছে। দাদা দাদি নানা নানি এখনো যারা আছেন বয়বৃদ্ধ, তাদের মুখে শোনা যায়। কিন্তু বুঝতে হবে, আপনারা অনেক স্টার ছিলেন, অনেক কিছু করছেন, কিন্তু আপনাদের লেভেল কতটুকু, বিশেষ করে আপনার, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর যার মানসিকতা খারাপ সেটাও সন্দেহ আছে। আপনাদের সময় এখন যদি বলি খোলাবার, তাইলে কিছু লোক এসে বলবে খোলাবার ছিল কোথায়? অনেক নায়ক ছিল ভাই, ছিল অনেক নায়ক, সবার না ছবি চলতো, আর চলার কারণ ছিল তখনকার ভাই মানুষের বিনোদনের কোনো মাধ্যম ছিল না। আমি নিজে, আমার জন্ম 2000-এ, একেবারে 2000-এ, একেবারে আর্লি 2000-ই আমার জন্ম। আমি শুক্রবার শনিবার বিটিভিতে 2টা ছবি দিত, ওই সিনেমা দেখার জন্য আমরা প্রত্যেকে অধীর আগ্রহে বসে থাকতাম। 30টা 29টা 20টা বিজ্ঞাপন দিত, এবং ওই বিজ্ঞাপনগুলো গুনতাম। শুক্রবার শনিবার আমাদের কাছে ঈদের মতো মনে হইতো, সবাই মিললে একসঙ্গে বিটিভিতে সিনেমা দেখতাম। তারপরে বহু বছর পর আসছে আবার বৃহস্পতিবারও সিনেমা দেখা দিল, বৃহস্পতি শুক্র শনি। তো এই 3টা দিন আমাদের কাছে ছিল খুবই আনন্দের একটা দিন, প্রত্যেকের কাছে। একটু পর ঝিরঝির করতো, বাসের উপরে এন্টিনা ছিল, ঘুরাই সিনেমাগুলো আনতাম আর দেখতাম। আরে দিন তো ভাই, বিনোদনের মাধ্যম ছিল না তো। এখন ওই বিটিভির সামনে যদি আপনারা নিয়ে বান্ধে, তো এর থেকে তো আপনি বলবেন আমার নিয়ে যে কন্ডেম সেলে রাখেন, তবু এখানে আমার রাখেন না। কিন্তু তখন আমাদের আনন্দের ওই মাধ্যম ছিল একমাত্র বিটিভি, কিন্তু এখন তো আপনি দেখবেন না। আপনাদের সময় এই বিটিভিও ছিল না, টিভিও ছিল না ঘরে ঘরে। বিনোদনের মাধ্যম বলতে ওই এক সিনেমা হল, ব্যবসায়ী ওই একটা সিনেমা হলে, ওই একটা মানুষকে বিনোদন পাইতে হইলে, সিনেমা দেখতে হইলে সিনেমা হলে যাইতে হবে, গিয়ে সিনেমা দেখতে হবে। কি সিনেমা লাগাইলো, কি নায়ক, কি অভিনয় করলো, কোন জায়গা দিয়ে কপি করে আনলো, কি মারলো, এই চিন্তা ভাবনা করার, এই জাস্টিফিকেশন করার মতো চিন্তা ভাবনাই মানুষের ভিতরে ছিল না। যা গেলাইতেন ওইটাই গেলতো, যে জায়গা দিয়ে মারিয়ে আনতেন কপি মপি নিজের মতো নামে চালাই দিতেন, ওইটাই মানুষ দেখতো। এখনকার মতো না তো ভাই, একটু লোক মেলছে সার্টিফিকেটের কিনা এর KGF এর অ্যানিমেলের লগে, কোথায় ইয়েসের লগে, কোথায় জন উইকের লগে ভাই, এই মিলানো তো এখন দেখেন না, একটু সিন মিললেও সেটা খুঁজতে পারি করে ভালো পাবলিক, কোথা দিয়ে কপি করছে, কোথা দিয়ে আনছে। তখন তো এই সিস্টেম ছিল না ভাই, যা গিলেইছেন ওইটা গিলছে। বাংলাদেশ 1400-1500 হল ছিল, কারণ সিনেমা হলের ব্যবসা ছিল তখন, কারণ মানুষের বিনোদনের আর কোনো মাধ্যম ছিল না, যা দেখাইতেন ওইটাই দেখতো। তো আপনি তো ওই সময়ের স্টার, আপনার মতো একজন অ্যাক্টর যে সত্যিকার কথা বলতে আপনি অভিনয় মোটামুটি ভালোই করেন, কিন্তু আপনি নায়ক সুলভ না। আপনার পিছনের ছবিগুলো আমি তো দেখছি, আপনার থেকে যেমন সালমান শাহ কিংবা জাফর ইকবাল কিংবা মান্না কিংবা আরও অনেকে যারা ওই সময় ছিল, রাজ্জাক সাহেব, এদের যে একটা নায়ক সুলভ একটা ব্যাপার, স্মার্টনেস, নাচ, সমস্ত কিছু একটা এক্সপ্রেশন, আপনি তো নাচতেই পারতেন না। আপনার ওই সময় নাচগুলো এখন সার্কাসের জোকারের নাচের মতো লাগে। এখনকার সময় এসে যদি ওই নাচগুলো মানুষ দেখে, মনে করবে সার্কাসের জোকার নাচতেছে, ঠিক আছে? তা আপনার মতো একজন লোক, আপনি এই সময় এসে, আমি আপনার বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ দেখেছি, এর আগে আমি এই বিষয় নিয়ে কথা বলিনি। এই আপনারা কিংখান হয়ে গেছেন, এই নায়ক হয়ে গেছেন, ওই নায়ক, আমরা তো 1400-1500 হল নিয়ে আসছিলাম, এখন 50-60টা হইল কেন? তো আপনারা কী করছেন এতদিন? আপনি সিনেমা হল ছাড়িয়ে গেছেন কেন?
অমিতাভ বচ্চনের বয়স কত, এখনো সিনেমা করে না? আপনারা গেছেন কেন? কারণ আপনাদের গ্রহণযোগ্যতা নাই, আপনাদের তাকে দেখে না। এর বাদেও আপনি কয়েকটা সিনেমা করছেন না, বাপ্পি টেপ্পি মিলে টিলে আমি দেখছি তো, তখন তো আপনাদের ওই সিনেমা তো কেউ দেখে নাই তো কেউ। আপনারা গেছেন কেন? এই সময় যদি হইতেন আপনাদের সিনেমা তো মানুষ টাকা দিয়েও দেখত, আপনারা যদি ফ্রিতে দেখাইতেন তাও দেখত না। একটা মানুষ আছে সেই 1999 থেকে এখনো পর্যন্ত, যার এই এত তথ্য প্রযুক্তির যুগে, এত মোবাইল থাকতে, এত ইন্টারনেট থাকতে, এত কিছু থাকতে এই মানুষগুলো টিকিট কেটে ওই মানুষটার সিনেমা দেখে। এই যে 50-60টা হল বলেন না, এইটাও শুধু ওই মানুষটার জন্য টিকে আছে। ওই মানুষটা যদি না থাকতো না, এতদিন জাদুঘরে পরিণত হয়ে যেত। বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে যে কোনো ইন্ডাস্ট্রি আছে, এইটাই থাকতো না। হিংসা কুমান, আপনি নিঃসন্দেহে বরেণ্য অভিনেতা, ভালো অভিনেতা, ঠিক আছে? হিংসা কুমান, বিদ্বেষ কুমান, মনকে বড় করুন, ছোটদের স্নেহ করতে শিখুন। তাদের হিংসা না, তাকে হিংসা করেন না, ছোটদের স্নেহ করতে শিখুন আর ভালো থাকুন, ঠিক আছে? আমি ভক্ত হিসাবে না, একজন সচেতন মানুষ হিসাবে বললাম যে আপনি যখন সেই দুর্নাম করতে পারে, যে সেই শাসন করতে পারে, যে আদর করে, যে ভালোবাসে, আপনি ভালো কোনো নিউজ শেয়ার করলেন না, ভালোটা বললেন না, আপনি নেগেটিভটা বলার কে? যে ভালো বলে না সে নেগেটিভ কেন বলবে? নেগেটিভ বলার অধিকারও তার নাই। যাই হোক, অনেক কথা বললাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আবার সাথে থাকবেন। আর আমার ভিডিওতে প্রথম দেখে থাকলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর আজাদ দিচ্ছে মাগরিবের, এর জন্য ভিডিওটি শেষ করলাম তাড়াতাড়ি। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।